হাইকোর্টের এক কোণে দাঁড়িয়ে সাবিহা অঝরে কেঁদে যাচ্ছে। দূর থেকে তাকে লক্ষ্য করছিল একটি আইনজীবী মেয়ে। সে দৌড়ে এসে বলল, আরে তুমি সাবিহা না, এসএসসি 2010 ব্যাচ? সাবিহার চোখ মুছে মেয়েটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মেয়েটি বলল, আমাকে চিনতে পারছো না? আমি মাহি, আমরা একই ক্লাসে পড়তাম। তুমি সব সময় ক্লাসে ফার্স্ট হতে আর আমি সেকেন্ড। আমি কোনোদিন তোমাকে পেছনে ফেলে প্রথম হতে পারতাম না। সেজন্য অবশ্য সে সময় তোমাকে অনেক হিংসা করতাম, কিন্তু ক্লাস 9-এ তোমার বাবা মায়ের চাকরির বদলি আদেশ আসার কারণে যখন তুমি স্কুল ছেড়ে চলে গেলে, তখন প্রথমবারের মতো আমি ক্লাসে ফার্স্ট হওয়ার স্বাদ পাই। সত্যি কথা বলতে, ফার্স্ট হওয়ার পরেও কেন জানি না আমি তেমন খুশি ছিলাম না। তুমি আমার বান্ধবী না হওয়া সত্ত্বেও অনেক মিস করতাম তোমাকে। যাক, অনেক বছর পর তোমার দেখা পেলাম। কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা? মাহির কথা শুনে সাবিহা বলল, আরে না, তেমন কিছু না। তোমার কি অবস্থা বলো? মাহি বলল, আমার আর কি অবস্থা, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল লয়ার হব। 7 বছর আগে বার কাউন্সিল পরীক্ষা পাশ করে প্র্যাকটিস শুরু করি। এখন বছরখানেক হলো হাইকোর্টে আছি। আমার হাজবেন্ডও লয়ার, 5 বছরের একটা মেয়ে আছে। এই আর কি, সাধারণ মধ্যবিত্ত জীবন যেমন হয় তেমনই চলছে। তোমার খবর কি? কি করছো এখন? সাবিহা বলল, আমার আর কি খবর, নিজের জীবন নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিলে যে অবস্থা হওয়া উচিত, আমার সাথেও সেটাই হয়েছে। মাহি অবাক হয়ে বলল, মানে? সাবিহা বলল, তুমি ব্যস্ত মানুষ, আমার জীবনের গল্প শোনার সময় কি তোমার আছে? মাহি ঘড়ির দিকে তাকিয়ে বলল, লাঞ্চ ব্রেক চলছে, মোটামুটি 1.5 ঘন্টা ফ্রি আছি, চলো ক্যান্টিনে গিয়ে বসি। সাবিহা একটু ইতস্তত করে বলল, না থাক, শুধু শুধু তোমার সময় নষ্ট হবে, তুমি লাঞ্চ করো, আমি বরং। কথা বলেই সাবিহা হু হু করে কেঁদে উঠল। মাহি বলল, কি যে বলো, একদমই সময় নষ্ট হবে না, চলো তো। তারপর মাহি সাবিহার হাতটা ধরে টেনে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। তারা ক্যান্টিনে গিয়ে বসল। মাহি কিছু খাবার অর্ডার করে সাবিহাকে বলল, তুমি আমাকে সব কথা মন খুলে বলতে পারো সাবিহা, আমি কিছুই মনে করব না। সাবিহা বলতে শুরু করল, সালটা 2011। এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে কলেজে ভর্তি হওয়ার পর নিজের ভেতর একটা ওভার কনফিডেন্স কাজ করছিল। মনে হচ্ছিল আমি বোধহয় লেখাপড়া তেমন না করলেও খুব ভালো রেজাল্ট করব। কিন্তু ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় রেজাল্ট হলো পুরোই ডিজাস্টার। রেজাল্ট খারাপ হওয়াতে আম্মু আব্বু খুব বকাঝকা করলো। যেহেতু বাবা মা দুজনেই চাকরি করত, আমাকে তেমন সময় দিতে পারত না। তারা আমার জন্য একজন হোম টিউটর ঠিক করে দেয়। আমরা তখন সাভারে থাকতাম। আমার হোম টিউটর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএর শেষ বর্ষে পড়ত। স্যার আমাকে এত ভালো করে পড়ালো যে আমি ফার্স্ট ইয়ার ফাইনালে সর্বোচ্চ গ্রেড নিয়ে প্রথম হলাম। আমার বাবা মাও খুব খুশি হলো। স্যারকে তারা একদম আমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত পার্মানেন্ট করে ফেলল। বাবা মা দুজনেই চাকরি করত, তারা বেশিরভাগ সময়ই বাসায় থাকত না। আর আমার ছোট ভাই ক্যাডেট কলেজে পড়ত, তাই ও থাকত হোস্টেলে। বাবা মায়ের ট্রান্সফারেবল জব হওয়ার কারণে কয়েক বছর পরপরই আমার স্কুল পরিবর্তন করতে হতো। তাই আমার জীবনে কারো সাথে কখনো ঘনিষ্ঠ বন্ধুত্বও হয়নি। সত্যি বলতে আমি ছিলাম ভীষণ একা। মনের কথা শেয়ার করার তেমন কোনো মানুষ ছিল না। তাই স্যারের কাছে যতক্ষণ পড়তাম ততক্ষণ খুব ভালো লাগতো, নিজেকে একটুও একা লাগতো না। স্যার এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলতো, আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এভাবে বছর পেরিয়ে গেল। আমি যে মনে মনে স্যারকে কখন ভালোবেসে ফেলেছি বুঝতেই পারলাম না। কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি। স্যার আমাকে নিয়ে কি ভাবছে সেটাও বুঝতে পারতাম না, তাই আর বলার সাহস করিনি। যদি রাগ করে পড়াতে না আসে। আমার এইচএসসি পরীক্ষার আর মাত্র একটা পরীক্ষা বাকি। কাল থেকে স্যার আর পড়াতে আসবেন না, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল। আমি বলেই বসলাম, স্যার কাল থেকে তো আপনি আমাকে আর পড়াতে আসবেন না, আপনার খারাপ লাগবে না? আপনি মিস করবেন না আমাকে? স্যার আমার দিকে তাকিয়ে বলল, তুমি মিস করবে আমাকে? আমি লজ্জায় চুপ হয়ে গেলাম, আর কিছু বলতে পারলাম না। স্যার একটা কাগজে তার ফোন নাম্বারটা লিখে দিয়ে বলল, মিস করলে মিস কল দিও, আমি কল ব্যাক করব। আমি বললাম, কিন্তু স্যার আমার তো ফোন নেই। স্যার বলল, 6 মাস পরেই তো ইউনিভার্সিটিতে উঠবে, তখন ঠিক পার্সোনাল ফোন পাবে। আমার ভেতরের খুশি আর দেখে কে। এক্সাম শেষ করে আমি মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হলাম। এর মধ্যে আমার এইচএসসির রেজাল্ট দিল, খুব ভালো রেজাল্ট করেছি। মা বাবাকে বলল, সুমনকে এই শুক্রবারে বাসায় আসতে বলো,
ও এত ভালো করে সাবিহাকে পড়ালো, তাই তো আমাদের মেয়েটা এত ভালো রেজাল্ট করলো। স্যার বাসায় আসবে শুনে আমার মনের মাঝে পৃথিবীর সব সুর যেন একসাথে বেজে উঠল। শুক্রবারে কোন জামাটা পরব, কিভাবে সাজব তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। শুক্রবার বিকেলবেলা কলিং বেল বেজে উঠল। মা রান্নাঘর থেকে বলল, সাবিহা দেখো তো, মনে হয় সুমন এসেছে। আমার কলিজাটা ধক করে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। আমার স্বপ্নের পুরুষ আমার সামনে দাঁড়িয়ে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। স্যার বলল, কই মিস কল তো দিলে না? আমি ন্যাকামি করে বললাম, মিস করেনি তাই মিস কলও দিইনি। এর মধ্যে মা চলে এলো। মা স্যারকে বলল, বসো সুমন, তোমার আঙ্কেল একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি রান্নাঘর থেকে নাশতা নিয়ে এলাম। আজ প্রথমবার স্যারের সাথে আমার চোখে চোখে কথা হলো। স্যারের চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পেলাম। আবার কলিং বেল বেজে উঠল। আব্বু এসে বাসায় ঢুকলো। স্যারকে দেখে বলল, আরে সুমন যে, কেমন আছো? স্যার দাঁড়িয়ে আব্বুকে সম্মান করলো। আব্বু বলল, আরে বসো বসো। আব্বু আর স্যার বসে গল্প করছে। স্যারের অমায়িক আচার ব্যবহারের জন্য বাবা মা স্যারকে অনেক পছন্দ করত। আব্বু জিজ্ঞেস করলো, তো এখন কি করছো সুমন? স্যার বলল, এই তো স্টাডি শেষ করেই একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে জব শুরু করেছি। আব্বু বলল, বাহ, খুব ভালো। আমাকে ডেকে বলল, এই যে দেখো সুমনকে, লেখাপড়া শেষ হতে না হতেই চাকরি পেয়ে গেছে। মা চা নিয়ে এসে বলল, তোমার মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। রাতে আব্বু আম্মু স্যারকে একদম জামাই আদর করে খাওয়ালো। আমি ব্যাপারগুলো খুব এনজয় করছিলাম। স্যার চলে গেল। আমি আব্বুকে বললাম, আব্বু আমার একটা স্মার্টফোন লাগবে। আব্বু বলল, কেন? আমি বললাম, অ্যাডমিশন টেস্টে তো শুধু টেক্সট বুক থেকে প্রশ্ন করে না, একটু আউট নলেজ লাগে। একটু যদি গুগলে সার্চ করে পড়ি তাহলে ভালো হবে। আব্বু মাথা নেড়ে বলল, ঠিক আছে, কালকে এনে দেব, এখন মন দিয়ে পড়ো। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল কখন নতুন ফোন আসবে আর আমি স্যারকে কল করে কথা বলবো। সকালে উঠে কোচিংয়ে গেলাম। ক্লাসে একদমই মন বসছিল না। ক্লাস শেষে বাড়ি ফিরে দেখি আমার পড়ার টেবিলের উপর নতুন একটা স্মার্টফোন আর সিম। আমার খুশি আর দেখে কে। আমি তাড়াতাড়ি ফোনটা সেট করেই স্যারের নম্বর লেখা কাগজটা খুঁজে বের করলাম। সাথে সাথেই স্যারকে কল দিলাম, কিন্তু নম্বরটা বন্ধ। ভীষণ মন খারাপ হলো। আমি কিছুক্ষণ পরপরই স্যারকে কল দিতে থাকলাম। প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পর স্যারের নম্বরে কল গেল। একটা মহিলা কণ্ঠ ফোন ধরে বলল, আপনি কে, কাকে চান? আমি একটু ঘাবড়ে গিয়ে সাহস করে বললাম, এটা কি সুমন স্যারের নম্বর? মহিলা কণ্ঠটি বলল, ও ভাইজান রে চান? ভাইজান তো বাড়িতে নাই, বন্ধুগর লগে আড্ডা দিতে গেছে। ভাইজান বাড়িতে আইলে কেমনে? আপনার নাম? আমি বললাম, কল করতে বললেই হবে। মেয়েটি বলল, আচ্ছা। আমি স্যারের কল পাওয়ার অপেক্ষায় রইলাম, কিন্তু কোনো কল এলো না আমার ফোনে। এদিকে পড়ালেখাতেও মন বসছিল না। কোচিংয়ে যাই আর আসি, ক্লাসে কি পড়ায় তাতে আমার কোনো মনই নেই। আমার সবটুকু মনোযোগ মোবাইলের দিকে। স্যার কেন কল করছেন না, এই চিন্তাতেই আমার দিন কেটে যাচ্ছিল। একদিন সাহস করে স্যারের নম্বরে একটা মেসেজ লিখে দিলাম, স্যার আমি সাবিহা, ফ্রি হলে একটু কল দিয়েন, কথা আছে। সাথে সাথে আমার কাছে স্যারের নম্বর থেকে কল এলো। আমার হার্টবিট বেড়ে গেল। আমি কল ধরলাম। স্যার বলল, আরে সাবিহা কেমন আছো, কি কথা বলবে বলো? আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বললাম, লাঞ্চ করেছেন স্যার? স্যার বলল, হ্যাঁ আমি লাঞ্চ ব্রেকে আছি, লাঞ্চ করছি। তুমি কি করো? এভাবেই আমাদের কথা বলা শুরু হলো। আমরা প্রতিদিন নিয়ম করে কথা বলতে শুরু করলাম, আর শেষমেশ যা হওয়ার তাই হলো। একদিন আমরা পার্কে দেখা করলাম, আর স্যার আমাকে একটা ডায়মন্ডের রিং হাতে পরিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন। সাবিহা আর সুমনের ভালোবাসা কি পূর্ণতা পেয়েছিল তা জানতে চোখ রাখুন আগামী পর্বে। এমন আরও গল্প দেখতে ভিজিট করুন আমাদের চ্যানেলের প্লেলিস্ট হৃদয় ছোঁয়া গল্প।